ঢাকাতে বিভিন্ন এম্বাসিতে অলরেডি ইমেল করে হুমকি দেওয়া হয়েছে। যদিও সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে যে এই হুমকিগুলো আসলে চাঁদাবাজি বা অন্য কিছু। তবে আপনি একটা কথা স্মরণ রাখেন যে আমি নিজে এবং আরো 2-3 জন আমরা আজ থেকে 1 সপ্তাহ আগে একটা গোয়েন্দা তথ্য পেয়েছিলাম। সেটা অরিজিনাল হইতে পারে, ডুপ্লিকেট হইতে পারে, সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু সেখানে যেটা জানানো হয়েছিল যে বাংলাদেশের বিভিন্ন এম্বাসিগুলোতে আক্রমণের একটা প্ল্যানিং চলছে। সেটা নিয়ে আমরা পোস্ট দিয়েছিলাম এবং সরকারকেও অনুরোধ জানিয়েছিলাম যে এটার উপরে চোখ দিতে, কিন্তু সরকার সেটা চোখ দেয়নি। এর ভিতরে আপনারা সকলে জানেন যে জাতিসংঘের যে একটা রিপোর্ট দিয়েছিল সেখানে আল কায়দা সংশ্লিষ্ট বেশ কিছু সংগঠন বাংলাদেশে উপস্থিত আছে। এটা আপনি জানেন, আমি জানি, সকলেই জানে যে এরা যে কোনো সময় যে কোনো অকারেন্স ঘটাইতে পারে বা এখানে একটা কেন্দ্র খোলার চেষ্টা হচ্ছে। এটা যে জাতিসংঘের একটা রিপোর্ট, কিন্তু সেটাও আমাদের মন্ত্রী মহোদয় তিনি উড়িয়ে দিলেন, বললেন যে এটা কল্পনা প্রসূত, মানে এটা কল্পনা করা যায়। এইসব ঘটনায় যখন চলছে তখন গিয়ে আসলো কি এই ইমেল। এখন পুলিশ বলছে যে এইটা ইমেল ফেক ইমেল হইতে পারে, স্পাম হইতে পারে, অমুক হইতে পারে, তমুক হইতে পারে। আমার দেশের পুলিশ। তাহলে এখন আপনি আমাকে আগে বলেন, চায়না এম্বাসি, জাপান এম্বাসি, আরো 8-10টা এম্বাসিতে মেইল গেল। এই মেইলগুলা স্পাম ইমেল না 2 নম্বর ইমেল না 1 নম্বর ইমেল, এইটা খোঁজার বা এইটা তদন্ত কি ওইসব দেশগুলো করার সক্ষমতা নাই? তার মানে চাইনিজ ইন্টেলিজেন্স, জাপানি ইন্টেলিজেন্স বা ইউরোপিয়ান ইন্টেলিজেন্স, আমেরিকান ইন্টেলিজেন্স, এরা সবাই কি বাংলাদেশের ইন্টেলিজেন্সের চেয়ে খারাপ? তার মানে বাংলাদেশের যে এজেন্সি আছে, আপনার এনএসআই, ডিজিএফআই, এরা পৃথিবীর বিখ্যাত। এরা আপনার MI6, MI5, মোসাদ, CIA, রয়ের চেয়ে বিখ্যাত, KGB এদের চেয়ে বিখ্যাত। মানে এত বিখ্যাত যে ওনারা তদন্ত না করে কোনো কিছু না যায় না বইলা দিতে পারে যে আরে এটা তো স্পাম। এগুলা ফাউল কথা। তার মানে হচ্ছে যে এটা যখন ঘটে যাবে এরপরে যায় ওনারা বলে যে না এটা তো ভুল, এটা তো হওয়ার কথা ছিল না নাকি। এখন অনেক জঙ্গি পালায়ে গেছে বলে এখন ওনারা স্বীকার করছেন যে হ্যাঁ অমুক জঙ্গিকে পুলিশ খুঁজছে, বোমা মামুনকে খুঁজছে, অমুক খুঁজছে, তমুক খুঁজছে। এখন কেন? গত 2 বছর ধরে আমরা প্রতিদিন বলতেছিলাম যে বাংলাদেশের জঙ্গিবাদের বিশাল একটা উত্থান। এটার পেছনে ইনভেস্ট করতেছে কারা, এটা কারা চাইতেছে যে এই দেশটাতে শান্তি না আসুক, এই দেশটা অর্থনীতি ধ্বংস হয়ে যাক, কাদের লাভ, কাদের ফয়দা, এটা বারবার বলার পরও সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউই চোখ দেয় নাই। আর এখন এই চোখ দেয় নাই বিধায় এই মুহূর্তের এখন এম্বাসি এমনও চিন্তা হইতে পারে যে এই হুমকি ধমকি বা কোনো একটা ছোট অকারেন্সের কারণে বেশ কিছু এম্বাসি বন্ধ হয়ে চলে যেতে পারে। চাঁদাবাজির জন্য এক সময় 10% চাঁদা চাইছিল 2001 থেকে 6 বিএনপির গভর্নমেন্ট যখন ছিল, তখন এই চাঁদাবাজির জন্য ওরা ব্যাপক চাঁদাবাজি, যার কারণে নরওয়ে এম্বাসি বন্ধ করে দিয়েছে, একদম সাংবাদিক সম্মেলন ডেকে এম্বাসি বন্ধ করে দিয়ে গেছিল। সেটাও আপনারা সকলে জানেন। এখন যদি আবার সেম ঘটনা হয়, আসলে দেশটা যাচ্ছে কোথায়, কি করতে চাচ্ছেন, এটা কি একটু চিন্তা করছেন? আবার আরেকটা জিনিস দেখেন যে গতকালকে আপনারা সকলে জানেন, গতকাল রাতে মধ্যরাতে রংপুরের এক বাড়ি থেকে একজন সাবেক শিক্ষক, ওনার স্ত্রী, ওনার কন্যা এবং পুত্রের মরদেহ উদ্ধার করেছে। আর সেখানে বলা হইল কি সর্বশেষ আজকে সকালে যে ওখানে পাশের বিল্ডিং এ আপনার ইয়াবা সেবন করতেছিল, ওদেরকে বাধা দেওয়ার কারণে ওরা এসছে। কিভাবে? এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ লাফ দিয়ে আসছে, আইসা ঢুকলো, ঢুইকা এরপরে একের পর এক 4জনকে হত্যা করলো। ওরা ওখানে ঘরের ভিতরে গোসল করছে, খোরমা খেজুর খেয়েছে, এরপর চলে গেছে। এটা তো হিন্দু বাড়ি, খোরমা খেজুরের কাম কি? হিন্দুরা খুব একটা খোরমা খেজুর খায় না। এটা মুসলমান বাড়ি হইলে আমি বলতাম, নাকি এটা আরেক জজমিয়া নাটক সাজানো হচ্ছে? 4জন হিন্দু, একটা পরিবারের 4জন মারা গেল, সাথে আবার 2 পরিবারের 2 হিন্দু ছেলেকে ধরা হইলো, তার মানে 6টা, ইন টোটাল 3টে হিন্দু পরিবার। নাকি এগুলো করে আসলে হিন্দু নিধন চলতেছে? একটু চিন্তা করেন। এমন যে আমরা ওই যে ফ্রি ফায়ার গেম খেলেন আপনারা, যে শত্রু একটারে মারছেন, আরেকটা সামনে আসছে, ওইটারও মারছেন, ওইটারও মারছেন, ওইটারও মারছেন, আপনি খালি মাইরে মাইরে আগাই যাইতেছেন। তো এরাও কি
প্রথমে ধরেন বাপ আসছে সিঁড়িতে, বাপেরে মারলো, মা আসছে, এরপরে এ কি হলো বলে চিল্লাই আইছে, আর আপনি তলোয়ার দিয়া কোপাই দিচ্ছেন। এরপরে মেয়ে আসলো, তোকে ছাড়বো না ডাকু। এরপরে ছেলে আসলো, তোকে আমি দেখে নিব, একের পর এক। এরকম এতগুলো মার্ডার হইল, আশপাশের কোনো একটা লোক জানলো না, 4 দিন ধরে বিদ্যুৎ বন্ধ। সবকিছু একটু একটু ছোট ছোট করে খেয়াল করেন, দেখবেন অনেক কিছুই পাবেন। বাংলাদেশে হামের টিকা নাই, মানুষ কষ্টে আছে, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, সেখানে 1132 কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর জন্য করা হচ্ছে কি, বাড়ি করা হচ্ছে। কেন? ওরা কি আরবের খুরমা খেজুর যে ওদের জন্য বাড়ি করতে হবে যেখানে মানুষ খাইতে পাইতেছে না বাংলাদেশের? সেই জায়গায় 1100 কত কোটি টাকা নাকি সেনাবাহিনীর তোষণ নীতি চলছে, যে জুতা চাটা চলতেছে যাতে আমার ক্ষমতা ঠিক থাকে, সব লইয়া যাও সেনাবাহিনী। তো বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে সেটা যেমন দেখেন, এই যে সেনাবাহিনীর পিছনে এখন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে, সেম পাকিস্তান মডেল। পাকিস্তানে যেমন সেনাবাহিনী সব খায়, পাবলিক পায় না, সেম মডেলটাই বাংলাদেশে আছে। এগুলো সব চিন্তা করেন, দেখেন। তবে এম্বাসিতে এই যে হামলার কথা, আগামী 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে বা 1 মাসের ভিতরে যদি কোনো একটা এম্বাসিতে এরকম হামলা হয়ে যায়, একটা বোমাও ফুটে, সেটা যে আমাদের কোথায় নিয়ে যাবে সেটা চিন্তা করেন। ঢাকায় একাধিক দূতাবাসে ইমেল করে থ্রেট করা হয়েছে। কারা থ্রেট করেছে এই নিয়ে সরকারের পক্ষ থেকে তদন্ত চলছে এবং এটি এখন দেশব্যাপী আলোচিত হচ্ছে। রংপুরে একই পরিবারের 4 জনকে খুন করা হয়েছে। কারা খুন করেছে, কেন খুন করেছে সেটি নিয়েও দেশব্যাপী আলোচনা চলছে। এছাড়া এই যে মক্কা জোট, যেটি নিয়ে গতকালও একটি কথা বলেছি, সেটি তো আছেই। তাছাড়া দেশে এখন গণমাধ্যমের স্বাধীনতা উপচে পড়ছে। 8টি কিংবা মতান্তরে 12টি দূতাবাসে 2 পৃষ্ঠার একটি ইমেল করে থ্রেট করা হয়েছে। এই ইমেলে তাদের ভালো হয়ে যেতে বলা হয়েছে এবং সতর্ক করে দেওয়া হয়েছে যদি তারা নিজেদের সংশোধন না করে তাহলে তারা কিন্তু আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে। 2 পৃষ্ঠার লিখিত এই ইমেলটার বিস্তারিত আমরা জানতে পারিনি। এমনকি যেসব দূতাবাসে এই ইমেল পাঠানো হয়েছে তারাও যেন মুখে কুলুপ এঁটে বসে আছে। কেউ কেউ বলছেন ইউরোপের 8টি দেশ, কেউ বলছেন ভারত, জাপান, মালয়েশিয়া, রাশিয়া, আর চায়না তো আছেই। এই দেশগুলোর মধ্যে একমাত্র চায়নাই মুখ খুলেছে। প্রথমে চীনা দূতাবাস থেকে সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে পুলিশ বিভাগের সাথে। তারা তাদের সিকিউরিটি নিশ্চিত করবার জন্য অনুরোধ করেছে। প্রয়োজনে দূতাবাসের পক্ষ থেকে তারা টাকা দিতেও রাজি হয়েছে। প্রথমে তারা পুলিশের সাথে যে যোগাযোগ করেছে, প্রথম তারা যোগাযোগ করতে পারেনি সময় মতো, আলটিমেটলি যোগাযোগটা হয়েছে এবং তারা নিরাপত্তা নিশ্চিত করবার জন্য অনুরোধ করেছে। তো এক পর্যায়ে গতকাল মানে শনিবার পুলিশের অ্যাডিশনাল কমিশনার পদধারী একজন কর্মকর্তা যান এবং দূতাবাসের কর্মকর্তাদের সাথে মিটিং করেন। চীনা কর্মকর্তাদের এই থ্রেটের প্রেক্ষিতে সেই পুলিশ কর্মকর্তা বলেন যে এগুলো আসলে এক্সিস্ট করে না, এগুলো হলো মিডিয়ার কারসাজি। তো স্বভাবতই দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে যে এর আগেও বিএনপি সরকার ক্ষমতায় থাকতে তারা এই যখন জঙ্গিবাদের অভিযোগ আসতো তখন তারা বলতো এগুলো মিডিয়ার বানানো কারসাজি। যেমন বাংলা ভাই যখন এই জঙ্গি কার্যক্রম শুরু করেছিল বাংলাদেশে, তখন কিন্তু বিএনপি এগুলো উড়িয়ে দিয়েছিল এবং বিএনপির জোটভুক্ত মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী, তিনি বলেছিলেন যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। কিন্তু আলটিমেটলি তো দেখা গেল যে তাদের নেটওয়ার্ক, জেএমবি নেটওয়ার্ক কত বিস্তৃত ছিল। তো বাংলা ভাই এবং তার একজন সহযোগী আব্দুর রহমান শায়ক, দুজনেরই আলটিমেটলি ফাঁসি হয়েছে। তো আজকে যখন বলছে এগুলো মিডিয়ার কারসাজি, তখন আরো বলা হয়েছে যে বর্তমানে মিডিয়া তো
সরকারের কথার বাইরে চলেই না। সুতরাং এটা মিডিয়ার কারসাজি কিভাবে হয়? এই প্রসঙ্গে একটু বলে রাখি, গত 2-3 দিন আগে সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী তার তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি সকল মিডিয়া হাউসে, নিউজ পেপার, টেলিভিশন সহ ওখানে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে কোনো অবস্থায় সরকারের সমালোচনা করা যাবে না। এমনকি মিডিয়া হাউসে কর্মরত কোনো সাংবাদিক বা কর্মকর্তা কেউ মিডিয়ার বাইরে গিয়েও সরকার বিরোধী ষড়যন্ত্র করতে পারবে না বা সরকার বিরোধী কথা বলতে পারবে না। যদি সরকারের সমালোচনা করে, সরকার বিরোধী কথা বলে, তাহলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হবে। কিন্তু এই দৃষ্টান্তমূলক শাস্তিটা কি সেটা চিঠিতে স্পষ্ট করে বলা হয়নি। তো এই যখন গণমাধ্যমের স্বাধীনতা, তখন স্বভাবতই এই চায়নার দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে এই মিডিয়ার কারসাজি এটা হওয়ার কোনো কারণ নেই, কারণ মিডিয়া ইজ আন্ডার ফুল কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট। তো এইখানে যখন আলোচনা হচ্ছিল, এক পর্যায়ে একটি কাচের গ্লাস টেবিলের উপর পড়ে ভেঙে যায়। কেন ভেঙে গেল কাচের গ্লাসটি? এটি কি মানে অ্যাক্সিডেন্টালি পড়ে ভেঙে গেছে, নাকি কথাবার্তার এক পর্যায়ে উত্তেজিত হয়ে কেউ একজন গ্লাসটি টেবিলে আছাড় দিয়ে ভেঙেছে? আজকে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী এই চীনা দূতাবাসে গিয়েছিলেন এবং তিনি আশ্বস্ত করেছেন, এবং চীনের পরে শোনা যায় যে ভারত, মালয়েশিয়া, জাপান এবং আরো একটি দূতাবাসে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন। আগামীকাল চায়নার দূতাবাসে আবার পুলিশের সাথে মিটিং হবে এবং সরকার যতই বলুক যে তারা এটা মিডিয়ার কারসাজি, আবার তারা তদন্তও করছে। আবার কদিন আগে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে একটি রিপোর্ট, সেখানেও কিন্তু বলা হয়েছিল বাংলাদেশে AQIS অর্থাৎ আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তারা এই বাংলাদেশের ছোট ছোট সেল তৈরি করে তাদের কার্যক্রম অর্থাৎ এই জঙ্গি কার্যক্রম চালানোর চেষ্টা করতে পারে। কিন্তু যারা বাংলাদেশ সম্পর্কে খোঁজ রাখেন তারা জানেন যে বাংলাদেশে 2024 সালের 5ই আগস্টের পর থেকে এই জঙ্গিদের বাম্পার ফলন হচ্ছে। কতজন জঙ্গি জেল থেকে পালিয়েছে, তাদের মধ্যে কতজন সাজাপ্রাপ্ত ছিল, কতজন বিচারাধীন ছিল, এই সংখ্যাগুলো আগে আমি একটি অনুষ্ঠানে আপনাদের বলেছি। সুতরাং যতই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্টকে উড়িয়ে দেওয়া হোক কিংবা বাংলাদেশের এই যে দূতাবাসগুলোতে ইমেলের মাধ্যমে থ্রেড দেওয়া হোক, একে মিডিয়ার কারসাজি বলা হোক, বাস্তবতা কিন্তু নিশ্চিত করে যে বাংলাদেশে ফুল ফ্লেজেড জঙ্গি কার্যক্রম চলছে এবং এই সরকার জঙ্গিদের বিরুদ্ধে তেমন কোনো মানে উদ্যোগ নিয়েছে বলে আমাদের চোখে পড়ে না, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। অর্থাৎ জঙ্গিদের এখন অভয়ারণ্য বাংলাদেশে। ঠিক এই দূতাবাসে জঙ্গিদের ইমেল নিয়ে যখন আমরা কথা বলছি, ঠিক তখনই রংপুরে একই পরিবারে জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাকে, তার স্ত্রীকে এবং তার 2 সন্তানকে কে বা কারা হত্যা করেছে। শুক্রবার বা শনিবার এই 2 দিনের মধ্যে কোনো এক সময় তাদের হত্যা করেছে এবং পুলিশ অনেক কষ্ট করে, অনেক তদন্ত করে 2 ইয়াবা সেবীকে নিয়ে আসছে। বলছে এই 2 ইয়াবা সেবী নাকি এই 4 জনকে হত্যা করেছে। অনেকেই এই ইয়াবা সেবীদের সামনে আনার ঘটনাকে 2004 সালের 21শে আগস্টের জজ মিয়া নাটকের সাথে তুলনা করছেন, কারণ তারা যে গল্পটি সাজিয়েছেন সেই গল্পটির গাঁথুনি এতই দুর্বল যে এটা কেউ বিশ্বাস করতে চাচ্ছেন না। বরং একটি সূত্র আমাদের বলছে যে এই হত্যাকাণ্ডটিও AQIS এর অনুসারীদের কর্মকাণ্ড, অর্থাৎ আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে জঙ্গি সেল, এই জঙ্গিরা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এবং এই যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এই 4 জন, এরা কিন্তু হিন্দু ধর্মের, সনাতন ধর্মের মানুষ। এবং
ধারণা করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে যে নিকট ভবিষ্যতে এরকম ঘটনা আরো বেশ কয়েকটি ঘটবে এবং প্রত্যেকটি ঘটনায় টার্গেট হবে এই সংখ্যালঘু, বিশেষ করে সনাতন ধর্মের মানুষরা। সরকার এই জঙ্গি তৎপরতার বিরুদ্ধে আদৌ সচেতন হবে কিনা বা আদৌ ব্যবস্থা গ্রহণ করবে কিনা সেটা নিয়ে আমাদের কিন্তু সন্দেহ রয়ে যায়। বিকজ তাদের ইতিহাস, বিশেষ করে 2001 থেকে 2006 এবং গত 2 বছর ইউনূস রেজিমের যে অবস্থা আমরা দেখি, তাতে জঙ্গি দমন এই সরকারের প্রায়োরিটি লিস্টে আছে বলে মনে হয় না। এদিকে যে ইসলামী ন্যাটো বা মক্কা জোট, যেটা নিয়ে গতকাল একটু কথা বলেছিলাম, সেই প্রেক্ষিতে বলা যায় যে আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেছেন যে কাগজে অনেক রকমের জোটই দেখা যায়, কিন্তু কোন জোট সক্রিয় ভূমিকা পালন করছে এবং পরিস্থিতি যেভাবে দ্রুত বদলাচ্ছে তাতে সেই অনুযায়ী কোনো জোট কাজ করছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। এবং এই যে মক্কা জোট যেটা বলা হচ্ছে এবং যেখানে বাংলাদেশ যোগ দিতে আগ্রহী, যতই সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে যে এই জোটে বাংলাদেশকে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ। এবং গতকালই আমি বলেছি যে সৌদি আরব, যেহেতু তারা ভারতের একটি বড় বাণিজ্যিক অংশীদার, ভারতের সাথে তাদের পার্টনারশিপ আছে, কিন্তু তারা এই বাংলাদেশকে নিয়ে ভারতের সাথে সম্পর্কটাকে ঝুঁকিপূর্ণ করতে চাইবে না। দেখা যাক মক্কা জোটে বাংলাদেশ যোগ দিতে পারে কিনা। কিন্তু এই যে বাংলাদেশে গায়ে যে জঙ্গি তকমা লাগছে, সেটি সরকারের জন্য কিন্তু সুখকর কোনো ব্যাপার হতে যাচ্ছে না। বাংলাদেশটা সম্পর্কে যতটুকু আশা ছিল সেটাও আস্তে আস্তে দুরাশায় পরিণত হচ্ছে। সন্ত্রাসবাদ তো বাংলাদেশের বুকে চেপে বসেছে, সেটা তো বোঝাই যাচ্ছে। এখন আইএস ফাইএস যেভাবে, হিজবুত আইএস যেভাবে হুমকি দিচ্ছে, হুমকি কারে দিচ্ছে? বিভিন্ন দূতাবাসে। আজকে চীনা এবং রাশিয়ান দূতাবাসে দুটো ইমেলে হুমকি গিয়েছে এবং এই সন্ধ্যেবেলায় খবরটা পাওয়া গিয়েছে। এই যে হুমকি, এটা কিন্তু কখনোই নরম ভাবে নেওয়া উচিত নয়, বা হালকা ভাবে, যেটাকে বলা হয় হালকা ভাবে নেওয়া উচিত নয়। কারণ এ পর্যন্ত যতবার এই ধরনের হুমকি এসেছে, 10টা হুমকির মধ্যে 9টা হুমকি কিন্তু কার্যকর হয়ে গেছে, সারা পৃথিবী জুড়ে বলছি। আর এই একই মডেলে এই হুমকিটাও গিয়েছে। এবার হুমকি যায় চীন আর রাশিয়ার কাছে। রাশিয়া কি করবে জানি না। এরপর চীনের টাইট দেখবেন এই হুমকির জেরে কি হয়। আমার চোখে একটা কাগজ পড়লো, আজকে সন্ধ্যেবেলায় বেরিয়েছে। আমি কাগজটা জীবনে প্রথম দেখলাম। দ্য রিপোর্ট, সেটা ইংরেজিতে করা হয়েছে, সেটাতে আমি বাংলা করেছি। হুমকিমূলক ইমেইলের জেরে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 23শে আগস্ট সন্ধ্যে 6:45। রাজধানীতে অবস্থিত চীনা ও রুশ দূতাবাসে ইমেইলের মাধ্যমে হুমকি বার্তা পাঠানোর জেরে ঢাকার বারিধারা এবং গুলশান এলাকায় কূটনৈতিক শিল্প অঞ্চল জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কূটনৈতিক নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবু খায়ের রবিবার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তা জানান, চীন ও রাশিয়ার দূতাবাসে ইমেলের মাধ্যমে হুমকি পেয়েছে। কূটনৈতিক প্রথা অনুযায়ী দূতাবাসগুলো প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানায়। পরবর্তীতে মন্ত্রণালয়ের পুলিশ সদর দপ্তর এবং সন্ত্রাসবাদ এবং অন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন সিটিসি ইউনিটকে অবহিত করে। প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতে কূটনৈতিক এলাকার নজরদারি এবং পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। পুলিশ আরো জানিয়েছে,
দূতাবাসগুলির ভেতরে এবং আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকির উৎস সম্পর্কে জানতে চাইলে আবু খায়ের বলেন, এখনো পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ বা সাধারণ জিডি দায়ের করা হয়নি। তবে তিনি বলেন, প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল ইমেলগুলো ভুয়ো বা কোনো প্রতারণার অংশ হতে পারে। যদিও কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি, আইন প্রণয়নকারীদের সংস্থাগুলো জানিয়েছে তারা কোনো ঝুঁকি নিতে চায় না। যে কোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে কৌশলগত কূটনৈতিক এলাকায় কড়া নিরাপত্তা বজায় রাখবে। কেটে গেল আবু খায়েরের তার মন্তব্য। কিন্তু আপনাদের স্মরণে থাকতে পারে, পাকিস্তানে একজন অ্যাটাশেকে দূতাবাসে ঢোকার মুখে পাকিস্তানে তাকে ব্যাপক ধমকানো চমকানো হয়, তারপরে প্রচন্ড মারপিট করে। তারপর সে কূটনৈতিক কর্মী, তার যে ছিল সিকিউরিটি ছিল, সে সঙ্গে সঙ্গে গুলি গুলি চালাতে দুজন মারা যায়। এটা পাকিস্তানের ঘটনা। এটা বোধ হয় 2017-18 হবে, ইমরান খানের আমলে, 2017 সালে। তারপরে তো সেই নিয়ে একেবারে লাখ দুয়েক জনতা, ঐক্যবদ্ধ জনতা, তারা গিয়ে ঘেরাও করে পাঁচিল টাচিল ভেঙে ভেতরে ঢুকে তারপরে ওদের সেনাবাহিনী নেমে তারপর দূতাবাস খালি করে দেয়। এর আগে জর্ডানে হয়েছে, তার আগে অস্ট্রেলিয়ায় হয়েছে। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীকে থাবড়িয়ে দিল, মসজিদের ভেতরে থাবড়িয়ে দিল। কানাডায় যখন ট্রুডো থাকার সময়তে এরকম খালিস্তানিরা হুমকি দিয়েছিল এক ভারতীয়কে এবং খুনও করে দিয়েছিল। হুমকিটাকে পাত্তা দেয়নি কানাডা পুলিশ, যে ট্রুডো তো প্রধানমন্ত্রী, ট্রুডো খালিস্তানিদের পক্ষে ছিল, পুলিশও খালিস্তানিদের নরম নজরে দেখত। ফলে সেই ভারতীয় যুবকটি, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাকে প্রকাশ্যে 21টা গুলি করা হয়। 21, একটা গুলিতে প্রাণ বেরিয়ে যায়। এত জিঘাংসা, 21টা গুলি মারা হয় মৃতদেহের ওপরে। এটা করেছিল নির্ঝর। সেই নির্ঝর পরে মারা গেল, যার দায়টা এসে পড়ল ট্রুডো সরাসরি এই বাংলাদেশের মতো পার্লামেন্টকে না জানিয়ে সরাসরি ফাইভ আইজে অভিযোগ করলো। নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিনি এই খুন করিয়েছেন এবং অজিত দোভালের বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়ে গেল। কিন্তু নির্ঝরকে মেরেছিল যে সে হচ্ছে গোল্ডি ব্রার মারার পর 1 ঘন্টার মধ্যে কিন্তু ফ্লাইট ধরে দেশ ত্যাগ করে, কানাডা চলে যায়, কানাডা থেকে বেরিয়ে যায়। এগুলো হচ্ছে টার্গেট কিলিং। তো নির্ঝর যেটা মেরেছিল, নির্ঝরকে ওরকম ভাবে মারা হয়েছিল। কিন্তু বাংলাদেশে এই অবস্থা হবে এইটা আশা করা যায়নি। এটা একেবারে অভাবনীয় একটা কাণ্ড। এই সিরিয়া হলে আমরা মেনে নিতাম, কিন্তু ভারতবর্ষের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে এমন একটা দেশ, সেটা যদি এরকম সন্ত্রাসবাদের কবলে পড়ে যায়, সেটা ভারতবর্ষের কতটা বিপজ্জনক, সেটা আন্দাজ আপনারা নিশ্চয়ই করতে পারছেন। আমি ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধ করব, ইমিডিয়েটলি দীনেশ ত্রিবেদীকে, হাই কমিশনারকে ওখান থেকে তুলে আনা হয় এবং যত ইন্ডিয়ান ওখানে আমাদের কাজ করছে তাদেরকে নিরাপদে তুলে আনা হোক। ভিসা আগে না মানুষের জীবন আগে? কোনটা আগে? আপনি দাঁড়িপাল্লায় ফেলেন, তাহলে কোনটার দাম বেশি? ভিসার দাম বেশি না একটা জীবনের দাম বেশি? একটা জীবন 5টা 7টা তার সঙ্গে জড়িয়ে, তার স্ত্রী, পুত্র, কন্যা, তার বাবা মা, তার যে স্ত্রী, তার বাবা মা, সমস্ত পরিবারটা এফেক্ট হয়ে যায়।
ফলে একটা প্রাণ যাওয়া মানে সেই প্রাণের মূল্য কিন্তু অনেক। তাই আমি আগে থেকে অনুরোধ করব, ঢাকার পজিশন কিন্তু খুব খারাপ হচ্ছে, দিনকে দিন আরো খারাপ হবে। এখন সামনে কি হবে আমি জানি না, আগাম বলাটা আমার পক্ষে মুশকিল, আর সেটা আগ বাড়িয়ে বলাটা একটা ধৃষ্টতার পরিচয় হবে। তা আপনারাও সামনে দেখুন, আমরাও সামনে দেখব, তবে দিন খুব একটা ভালো নয় এটুকু বুঝতে পারছি, যে সন্ত্রাসবাদীরা পুরো দেশটাকে দখল করে নিয়েছে, কবজা করে নেওয়া যাকে বলে, কবজা করে নিয়েছে। তবে চীন তো চীনের ঘাড়ে যখন নিঃশ্বাস পড়েছে, তখন চীনের এক দেখবেন এবার, মানে অ্যাকশন, এক বলছি আমি অ্যাকশন দেখবেন 2-1 দিনের মধ্যে বাংলাদেশের সরকার হাড়ে হাড়ে টের পাবে। আমাদের জয়শঙ্করজি বলেছেন, আমরা পারিপার্শ্বিক সমস্ত দিকে নজর রাখছি, কিছুটা কিছু ঘটনা বহমান হওয়া দরকার, সেটা বহমান হয়, সেটাকে রোখা যায় না, যেমন বন্যাকে রোখা যায় না, প্রাকৃতিক দুর্যোগ, এরকম কিছু ঘটনা হয়, আমরা চুপচাপ তার সাক্ষী থাকি, সময় মতো ওগুলো প্রাকৃতিক ভাবে প্রতিরোধ হয়ে যায়। তার এই উক্তিটা দুটো জায়গায় কাজে লাগে। এক হচ্ছে ইসলামিক জোট, যেটা সৌদি আরবের সঙ্গে তার্কি এবং পাকিস্তানের রয়েছে, বাংলাদেশের নাম শোনা যাচ্ছে, বাংলাদেশ ডুববে কিনা এখনো বিবেচনা করছে। এই যে জোটগুলো না, এটা আগেও আমি বলেছিল, এর আগে আরব লীগ হয়েছিল, সে আরব লীগের এখন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এখন দেখুন কাদের মধ্যে জোট হচ্ছে আপনার 4-3টে ইসলামিক কান্ট্রি, তার মধ্যে ধনীকে সৌদি আরব, যার পকেটে পয়সা আছে, আর বাকি দুটোকে টার্কি। আপনারা একটু গুগলে খোঁজ নিয়ে নিন যে টার্কির বর্তমান অবস্থা কি, প্রেজেন্ট ফাইন্যান্সিয়াল পজিশন অফ টার্কি, আর পাকিস্তানে তো বেড়াই গার গায়ে, ছাড়ুন। এর মধ্যেও বাংলাদেশের যে ঢোকে, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে, ধরুন 4টে বন্ধু, তার 3টে বেকার, একটা বাপের পয়সা ওরা, প্রচুর পয়সা আছে, সেই সবাইকে খাওয়াই দাওয়াই নিয়ে ফুর্তি করে, কিন্তু গ্যারান্টি আছে ওই যখন ওই আমার কেউ মারতে আসবে না, তখন কিন্তু তোরা 3জনে কি 4জনে কিন্তু আমার উপরে লাফিয়ে পড়বি। এরকম 7 জনের ওরা লোক খুঁজছে। শাহবাজ শরীফ বলেছে আমাদের একা থাকলে হবে না, আমাদের এটা ইসলামিক জোট করে আমাদের ইসলামিক নেটও করতে হবে। ওর তো খোয়াইশ তো অনেক বড় বড়, ছোটখাটো খোয়াইশ তো দেখে না, যত বড় জিনিস হবে তত বড় ভাণ্ড হবে, মানে ভিক্ষার ভাণ্ড হবে। বিভিন্ন ইসলামিক দেশে যাবে, গিয়ে তাদের কাছে পয়সা চাইবে। 56-57টা ইসলামিক দেশ আছে, তাদের কাছে পয়সা চাইবে, আমাদের জোটের পয়সা দাও। মাল খাওয়ার ব্যাপার, মাল খাওয়া, আর কিচ্ছু না। ওই আরব লীগের মতো মাল খাওয়ার ব্যাপার, মাল খাওয়ার ব্যাপার হোক আর যাই হোক, কিন্তু ইসলামিক জোটটা কি একে অন্যের উপরে ঘা পড়লে এগিয়ে যাবে। আজ যদি বাংলাদেশ বা পাকিস্তানের উপরে ঘা পড়ে, তাহলে পরে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে, বা পাকিস্তানকে এগিয়ে আসতে হবে, সৌদি আরবকে এগিয়ে আসতে হবে, টার্কিকে এগিয়ে আসতে হবে। একে অপরের উপরে হামলা হলে অন্য 3জনকে এগিয়ে যেতে হবে। আমাদের বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশ যদি এর মধ্যে যোগ দেয়, তাই জয়শঙ্করজি বলেছেন আমরা চারিদিকে পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে নজর রাখছি, কিছু ঘটনা ঘটতে দিতে হয়, এগুলো হওয়া ভালো, প্রাকৃতিক ভাবেই এগুলো আবার শেষ হয়ে যাবে। এইগুলো করার পর যা সমস্ত খেলা দেখাচ্ছে, তারপর কি তারেক রহমান মনে করেন যে ভারতবর্ষ একদিন সহ্য করেছেন নরেন্দ্র মোদী, আরো সহ্য করবেন? উনি তো আগেই টাইম দিয়ে দিয়েছেন, তার নাক কেটে এলেন কেন 30 তারিখে? আবার ইসলামিক জোটের কথা ভাবছেন, কোন না জোট? ন্যাটো যদি ইউক্রেনের দরজায় না যেত, দাঁড়াতো,
তাহলে কিন্তু রাশিয়া কিন্তু যুদ্ধক্ষেত্রে নামতো না। আজকে ন্যাটো রাশিয়ার মার খাওয়ার জন্য দায়ী হচ্ছে গিয়ে ন্যাটো। ইউক্রেনটা পুরো শেষ হয়ে গেল। এবং ভারতের সামনে যদি ন্যাটো জয়েন করে, ইসলামিক ন্যাটো জয়েন করে, ও তুর্কির কত ক্ষমতা আছে জানা আছে। পাকিস্তানের তো দরদরে অবস্থা, বাংলাদেশের নেই বন্দুক নেই কিছু, হ্যাঁ কিছু ওই দোনালা বন্দুক, পাখি মারার বন্দুক আছে, ও কোনো কাজেও আসবে না। কাজে আসার আগেই দামাস করে উড়ে যাবে সব। আর সৌদি আরব জীবনে কারোর কাছে আসবে না, আর ভারতের বিরুদ্ধে দাঁড়াবেই না। মোহাম্মদ বিন সুলমান ভারতের বিরুদ্ধে দাঁড়াবেই না, বলে ভারত তোমরা লড়ো, আমি পয়সা দিচ্ছি, আমি যাব না। আপনি বড়লোক বন্ধু কি বলবেন, না তোকে যেতেই হবে, তুই কথা দিয়েছিলি, আপনি বলতে পারবেন না, কারণ আপনি তার থেকে পয়সা খেয়ে নিয়েছেন। ও যখনই এমএসপি পয়সা আপনার পকেটে ঢুকে যাবে, তার সব করার সুন্নি কান্ট্রি, যখনই এমএসপি সুন্নি কান্ট্রিকে পয়সা দেবে, সুন্নি কান্ট্রি তার চাকর বাকর হয়ে গেল। বলে আমি রেখে যাই, আমি তোদেরকে পয়সা দিয়েছি কি জন্য, আমাকে বাঁচাবার জন্য। তো তুই মার খাচ্ছিস, আমি তোকে বাঁচাবার জন্য পয়সা দিয়েছি। আপনাদের এত জোর কিসের জোরে? ভারতের ব্যবসার কথা ভাবছে, ভারতীয় 13 বিলিয়ন বা 14 ট্রিলিয়ন বিলিয়ন ব্যবসার কথা ভাবছেন। ভারত তো $500 বিলিয়ন ব্যবসার কথা ভাবছে আমেরিকার সঙ্গে। আপনি তো হামাগুড়ি দিচ্ছেন। যে ভারত আপনাকে এতদিন ধরে সাহায্য করে এসছে, সেই ভারতের সঙ্গে আপনারা শত্রুতা করছেন। আপনার আসল যে ইন্ডাস্ট্রি জামা কাপড়, তার তুলোটা পর্যন্ত ভারত থেকে যায়। আপনি বলতে পারেন হ্যাঁ আমি বাইরে থেকে নিয়ে আসবো, বাইরে কোথা থেকে নিয়ে আসবেন? কাছাকাছি আপনার চীন আছে, চীনের যে উৎপাদন তাতে কুলোয় না, সেও ভারত থেকে আমদানি করে। ভারতের এত ব্যাপক উৎপাদন, সারা পৃথিবীতে চালায়। ভারতের সঙ্গে আপনি করে বসে আছেন, ঝগড়া করে বসে আছেন। নেপালের মাটি দিয়ে বিদ্যুৎ আনবে, নেপাল থেকে বিদ্যুৎ আনবে, ভারতের মাটি না হলে চলবে না, আদানির বিদ্যুৎ না হলে চলবে না। ভারতের ল্যান্ড বর্ডার ইউজ না করলে পরে আপনি তেল ফেল কিছুই আনতে পারবেন না। খাদ্যপণ্য বাদ দিলাম, বারবার এই কথাটা বলা উচিত না, বাদ দিলাম। অন্যান্য সহযোগিতা ভারত সারা বেঁচে থাকতে পারবে না শুধু ওই একটা লিভ এক্সকিউজ দিয়ে 13-14 বিলিয়নের বিজনেস। আরে 13-14 বিলিয়নের বিজনেস তো ও তো মানে একদম কি বলবো, একটা মিনিমাম একটা পয়সা ভারতের। যারা $500 বিলিয়ন লক্ষ্যে চুক্তি করতে যাচ্ছে, তাদের কাছে 13 বিলিয়ন কোনো ম্যাটার করে? আপনারা পাগলের রাজত্বে আছেন, আপনারা দৌড়াচ্ছেন। আমি ওই কারণে বলি উন্মাদের দৌড়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তবে হ্যাঁ, ভারতের সঙ্গে শত্রুতা করে অনেক কিছু হারালেন, এবং আগামী বেশ কিছুদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দেখাও হবে না, এটা নিশ্চিত ধরে রেখে দিন। আর তার ফল কিন্তু আপনাদেরকে ভুগতে হবে, এটাও ধরে রেখে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।